তাই হুম। আসলে ম্যাম খুব সুন্দর, তার জন্য পাগল হওয়াও খুব একটা অবাক হওয়ার বিষয় না, তাই না স্যার? তানভীর সিরিয়াস মুড নিয়ে বলল। তা তো অবশ্যই। আশ্বিন এখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। তানভীরকে মুখে পড়ে চিবাতে ইচ্ছে হলো, সে কোনো কথাই বলছে না, পাছে মেয়ের ঘুম ভেঙে যায়। তবে এর শোধ সে ঠিকই নেবে। তানভীরকে কিছু না বললেও মনে মনে সে কয়েকজন ভালো হ্যাকারের নাম্বার মনে করার ট্রাই করলো। তার বউকে আই লাভ ইউ বলা, কি সাহস! হ্যাকার দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম উড়িয়ে দেবে সে। এই খারাপ মুহূর্তে এসে তার কী সব চিন্তা করতে হচ্ছে। এই তানভীর, দাঁতে দাঁত পিষল আশ্বিন। ছাড়পোকা স্বভাবের ছেলে একটা। লোবানা, সুখে দাও আমার কাছে। আশ্বিনের এক হাতে পাখিকে নিয়ে শুয়ে আছে, লুবানা আরেক হাতে সুখকে শুইয়ে দিল। কিছু প্রয়োজন হলে ডাকবেন স্যার। লুবানা বেরিয়ে গেল কেবিন থেকে। আশ্বিন মেয়েদের বুকে চেপে শুয়ে রইল। তার বুকটা খুব অশান্ত হয়ে আছে। মেয়েদের বুকে নিলে শান্তি লাগে। আশিয়ান লারার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। লারার অবস্থা নাজেহাল, নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় নেই সে। জেনি তার এক বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে। সানভি বিরস মুখে তাকিয়ে গর্তখোরা দেখছে। তার এসব ভালো লাগে না, কষ্ট হয়, তবুও দেখতে হয়, কারণ তার বর স্নিগ্ধয়। আশিয়ান মুখটা কাঁদো কাঁদো করে বলল, তোমাকে নিজের ভালোবাসা দেখাতে পারলাম না সোনা, তাই নিজের হাতে তোমাকে দাফন করেছি। মরে গেলে তো দেখবে না, তাই তোমায় দাঁড় করিয়ে করেছি। নিজের চোখে আমার ভালোবাসা দেখে রাখো, পরে আবার আমাকে বেঈমান বলতে পারবে না। আচ্ছা, গর্তটা কি আর একটু বড় করব? তাহলে তোমার ছটফট করতে সুবিধা হতো। সানভি হতাশ চোখে তাকালো আশিয়ানের দিকে। লারার নিভু নিভু চোখে ভয় দেখে লাজুক হাসলো আশিয়ান। লজ্জা পাওয়ার ভান করে বলল, যাহ দুষ্টু, এভাবে তাকাচ্ছ কেন? বললেই তো করে দেই। এই গর্তটা আর একটু বড় করো, যাতে লারা ম্যাডাম কমফোর্ট ফিল করে। হয়েছে এবার? খুশি? আধ ঘন্টা পরে মেয়েদের ঘুমে রেখেই বেরিয়ে এলো আশমিন। আমজাদ চৌধুরীকে আজ রিলিজ দেওয়া হবে। আশমিন নূরের কেবিনে ঢুকে তার মাথার পাশে বসে পড়ল। নূর ঘুমাচ্ছে, ফর্সা মুখটা ব্যথায় নীল হয়ে গেছে। আশমিন কপালে চুমু খেল, নিজের মাথাটা নূরের বুকের উপর এলিয়ে দিয়ে চুপ করে রইল। নূরের ঘুম ভেঙে গেল। আশমিনের তপ্ত চোখের পানি তার বুক ভিজিয়ে দিচ্ছে। নূর অস্থির হয়ে গেল, হালকা নড়াচড়া করে উঠল। আশমিন মাথা উঠিয়ে নূরের চিবুকে ঠোঁট চেপে ধরল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নূরের ঠোঁটে। আশমিন ঠোঁট চিবুকে রেখেই ধরা গলায় বলল, সুস্থ হয়ে যাও বউ। আমার কষ্ট হয় তোমাকে এভাবে দেখলে, সহ্য করতে পারি না আমি, বুকে ব্যথা হয়। তুমি আমার শক্তি, আমার শক্তি এভাবে নির্জীব হয়ে পড়ে থাকলে আমি যে দুর্বল হয়ে যাব। কেন এমন করলে নূর? এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকেই মেরে ফেলতে। এভাবে বাঁচিয়ে রেখে যন্ত্রণা দেওয়ার চেয়ে মরে যাওয়া সুখের হতো। নূর কিছু বলতে পারল না, চুপচাপ চোখের পানি ঝরাচ্ছে সে। আশমিন চোখ তুলে তাকালো নূরের দিকে। নূরের অশ্রুসিক্ত চোখে চুমু খেয়ে চোখের পানি মুছে দিল। কেঁদো না বউ, ভালোবাসি তো, কাঁদলে কষ্ট হয়। এই বউ, আমার না একটা লম্বা চুমুকে দিতে ইচ্ছে করছে, খাই, প্লিজ প্লিজ প্লিজ। নূর কান্না রেখে হতাশ চোখে তাকালো। আশমিন অনুমতির অপেক্ষায় নেই। নূরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গাঢ় চুমু খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে সে। ব্যথা জর্জরিত নূর স্বামীর আদরে সিক্ত হয়ে উঠল। আবেগে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো স্বামীর পাগলামি। আশমিন নিজের কাজ শেষ করে সরে আসতে নিতেই নূর নিজের মাথাটা হালকা উঁচু করে চুমু খেলো আশমিনের ঠোঁটে। আশমিন চোখ বড় বড় করে তাকিয়ে রইল, অবাক হওয়ার ভান করে বলল, বউ, তুমি আমাকে আদর করেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঝটপট একটা দাও তো, একটু বিশ্বাস করে ট্রাই করি। তুমি কিন্তু দিন দিন রোম্যান্টিক হয়ে যাচ্ছ। আগে যদি এত রোম্যান্টিক হতে, তাহলে আজ আমাদের ডবল স্টুডেন্টস হতো। দুটো মেয়ে আমার একার মেহনতের ফল। তখন আলসামি না করলে তোমার কি ক্ষতি হতো? নূর বিরক্তিতে চোখ বন্ধ করে ফেলল। একটা চুমু খাওয়ায় যে এই লোক ওকে
কামচোর পড়বে এটা তার কল্পনায়ও ছিল না। মনে মনে শপথ করলো আর কখনো আশমিনকে চুমু খাবে না। আশমিন মুচকি হেসে বেরিয়ে এলো। বউকে রাগানোর মধ্যে আলাদা মজা আছে। নিজেকে তখন রাজা রাজা মনে হয়। বউকে রাগানো চারটিখানি কথা নয়, কলিজা থাকতে হয়। আমজাদ চৌধুরীকে নিয়ে মায়া বেগমের কবরের পাশে দাঁড়িয়ে আছে আশমিন। কিছুক্ষণ আগেই দাফন করা হয়েছে তাকে। আমজাদ চৌধুরী নিজ হাতে কবরে শুইয়ে দিয়েছে মায়া বেগমকে। গুটি কয়েক মানুষ নিয়ে দাফন কাজ সম্পূর্ণ করেছে আশমিন। আশিয়ান, সানভীর, তানভীর, অমিসহ আরও কয়েকজন পুলিশ এসেছে। বাহাদুর হসপিটালে নূর আর সুখ পাখির সাথে আছে। আমজাদ চৌধুরীকে কড়া সিকিউরিটিতে বাসায় পাঠানো হয়েছে। সারা বাড়িতে 200-র উপরে গার্ড রাখা হয়েছে। বাড়ির ভিতরে প্রশিক্ষণপ্রাপ্ত লেডিস গার্ড রাখা হয়েছে। আশমিন আমজাদ চৌধুরীকে নূর সুস্থ হওয়ার আগ পর্যন্ত হসপিটালে থাকতে বলেছিল। আমজাদ চৌধুরী জোর করে বাসায় চলে এসেছে। হাসপাতালে তার দম বন্ধ হয়ে আসছিল। বাড়িতে এসে আরও বেশি খারাপ লাগছে তার। মনে হচ্ছে জেলখানায় চলে এসেছে। মায়া বেগমের জন্য তার প্রচণ্ড খারাপ লাগছে। বাড়িতে ঢুকে খারাপ লাগাটা বেড়েই চলেছে। অদ্ভুত এক শূন্যতা গ্রাস করে নিচ্ছে তাকে। নিজের রুমে না গিয়ে মায়া বেগমের রুমে গিয়ে বসে রইল আমজাদ চৌধুরী। বিয়ের পর কয়েকটা দিন এই রুমে কাটিয়েছে সে বিছানায় থাকলেও মায়া বেগম ঘুমিয়েছে নিচে। তারপর তো রুম আলাদা করে ফেলল। একজনের প্রেমে বন্ধ হয়ে আরেকজনের ভালোবাসাকে উপেক্ষা করে গিয়েছে। দিন শেষে মায়া বেগমের মতো সেও আজ শূন্য। গভীর রাত। আশমিনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইশতিয়াকের বেডরুমে তার পাশেই মাথার নিচে 2 হাত দিয়ে শুয়ে আছে। গত 2 দিনে খুব কৌশলে গোলাম ইশতিয়াকের সমস্ত সিকিউরিটি বদলে দিয়েছে আশমিন। আজ তার বাসভবনের সমস্ত সিকিউরিটি আশমিনের লোক। ইশতিয়াকের নাচ ডাকার ভুজভুক শব্দে বিরক্তিতে মুখ কুঁচকে ফেল আশমিন। কপাল কুঁচকে চকচকে সিলিংয়ের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, ওর মুখটা বেঁধে ফেলো শান। এতক্ষণে বুঝলাম ওর বউ কেন ছেড়ে গেছে। প্রচণ্ড বেয়াদব। একজন মান্যগণ্য মন্ত্রীকে বিরক্ত করছে। সানভীর খুব ক্লান্ত লাগছে। আশমিনকে শুয়ে থাকতে দেখে নিজের বিছানার কথা মনে পড়ছে। মন চাইছে আশমিনের পাশে ধপ করে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে। নিজের ইচ্ছাটাকে গলা চিপে পাশের জনকে ইশারা দিল ইশতিয়াকের মুখ বাঁধতে। এসব ঝামেলা শেষ হলে সে নেপালের একটা টিকিট কাটবে। বাকি জীবনটা হিমালয়ের কোনো গুহায় কাটিয়ে দেবে। শত্রুরা নিশ্চয়ই এত ঠান্ডায় হিমালয়ে তাকে মারতে যাবে না। সাথে করে শাবানাকেও নিয়ে যাবে। রান্না করার একজন মানুষ দরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইশতিয়াক ভীতু চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। একটা চেয়ারে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে তাকে। পরনে একটা সাদা ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি। এসির মধ্যেও তরতর করে ঘেমে যাচ্ছে সে। রুমের মধ্যে 20 জন অস্ত্রধারী লোক দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবিতে আশমিনকে অসম্ভব সুন্দর লাগে। তাই হয়তো সে সবসময় শুভ্র পাঞ্জাবিতেই নিজেকে আবৃত করেই রাখে। গোলাম ইশতিয়াকের সামনে আয়েশি ভঙ্গিতে বসে আছে আশমিন। পায়ের উপর পা তুলে 2 হাত মাথা নিচে দিয়ে সিলিংয়ের দিকে মুখ করে বসে আছে। সানভীর ষষ্ঠবারের মতো হাই তুলে ক্লান্ত চোখে তাকালো গোলাম ইশতিয়াকের দিকে। আশমিন বিরক্ত হয়ে চোখ খুলল। সানভীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এত ঘন ঘন হাই তুলছো কেন? জানো না অতিরিক্ত হাই তোলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই হাই তোলার পর আস্তাগফিরুল্লাহ পড়বে। পড়ো আস্তাগফিরুল্লাহ। সানভি মলিন মুখে বলল। আস্তাগফিরুল্লাহ। আশমিন বিরক্ত চোখে তাকালো গোলাম ইশতিয়াকের দিকে। হাতে থাকা গানের নল দিয়ে কপাল চুলকে শান্ত গলায় বলল, কেমন আছেন ইশতিয়াক সাহেব? শরীর স্বাস্থ্য ভালো? দিনকাল কেমন চলে? রাতে বিরিয়ানি কেমন ছিল? আমি পাঠিয়েছি। পুরান ঢাকার বিখ্যাত গাচ্ছি। শুনলাম আপনি নাকি 2 প্লেট খেয়েছেন। সত্যি নাকি? এই জন্যই তো এত বড় ভুঁড়ি। কোমর ভেঙে পড়লে কি হবে ভেবে দেখেছেন? আপনার বাথরুমই যদি আপনার হাতে সেফ না থাকে তাহলে জনগণ কিভাবে সেফ থাকবে বলুন তো? সানভি হতাশ চোখে তাকালো আশমিনের দিকে। কোথাকার কথা কোথায় নিয়ে গেল? আশমিন সোজা হয়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল, এর চেয়ে বেশি ফর্মালিটি করার মুড বা ধৈর্য কোনোটাই আমার নেই বুড়ো। তাড়াতাড়ি ঢাকনা খোল আর তোর ভিতরের আবর্জনা বের কর। আমিও দেখি তোর ভিতরে কতটা নর্দমা আছে। একটাও যাতে তোর পেটের ভিতরে অবশিষ্ট না থাকে। তাহলে তোর ঢোলের মতো পেট লাথি মেরে ফাটিয়ে বের করব। নে শুরু কর। গোলাম ইশতিয়াক ভড়কে গেলেন। মন্ত্রী পরিষদ এমনকি
দলের সবাই আশমিনকে শান্ত গম্ভীর হিসেবে চেনে। রেগে গেলেও সে ঠান্ডা মাথায় কথা বলে। আজ আশমিনের এমন ভাষা শুনে শুধু গোলাম ইশতিয়াকই নয়, সানভিও অবাক হয়েছে। গোলাম ইশতিয়াককে এভাবে তাকিয়ে থাকতে দেখে আশমিন সত্যি সত্যি তার পেট বরাবর নিজের সমস্ত শক্তি দিয়ে এক লাথি মারল। কাঠের চেয়ার ভেঙে নিচে পড়ল ইশতিয়াক। ব্যথায় কুকিয়ে উঠল সামান্য, মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। দুজন গার্ড এসে আবার বসিয়ে দিল তাকে। আশমিনের শান্ত চেহারা রক্তিমাকার ধারণ করেছে। শিকারীর চোখ জোড়া দিয়ে হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। আশমিন তার দিকে ঝুঁকে গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার পরিবারের দিকে হাত বাড়ানোর আগে নিজের বাচ্চাদের ব্যবস্থা করা উচিত ছিল না? এখন তোর কি হবে? ক্ষমতার টাকা নিয়ে কবরে যাবি? দেখা তোর ক্ষমতা, নিয়ে আয় তোর টাকা, দেখ বাঁচাতে পারিস কিনা। আমার মেয়েদের আঘাত করেছিস। আমার ভালোবাসা আজও জীবন মৃত্যুর মাঝে ঝুলে আছে। প্রতিদিন যন্ত্রণায় নীল হয়ে যায় ও। তাকাতে পারি না ওর দিকে, বুকটা পুড়ে যায়। বুঝেছিস তুই? ইশতিয়াকের চোখ বড় বড় হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে জান বের হয়ে যাবে নিশ্চিত। আশমিন ছেড়ে দিল। শান্ত ভঙ্গিমায় গিয়ে আবার চেয়ারে বসে পড়ল। ইশতিয়াক কাশতে কাশতে নিচে বসে পড়েছে। সানভি তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। পানি পেতেই ঢকঢক করে খেয়ে নিল সে। আশমিন এখনও নীরব চোখে তাকিয়ে আছে। ইশতিয়াক সেদিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মিসেস চৌধুরীর সাথে আমার ডিল হয়েছিল। তার জোগাড় করা মেয়েগুলোকে পাচার করতে সাহায্য করলে আমাকে মোটা অঙ্কের একটা কমিশন দেওয়া হবে। গত 5 বছর যাবৎ আমি তাকে সাহায্য করছিলাম, কিন্তু এর মধ্যেই আপনি সব কিছু জেনে ফেললেন। লাস্টবার যখন মেয়েগুলোকে উদ্ধার করলেন তখন আমাদের অনেক লস হয়েছিল। বিদেশি পার্টি থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল, তাই মিটতে না পারায় তারা খুব চাপ দিচ্ছিল। মিসেস চৌধুরীকে না পেয়ে সেই টাকা তারা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। দিতে অস্বীকার করেছিলাম, এতে তারা আমার মেয়েটাকে মেরে ফেললো, তাই বাধ্য হয়েই দিতে হলো, নাহলে আমার ছেলেটাকেও মেরে ফেলতো। টাকা আর মেয়ে হারিয়ে আমি পাগল হয়ে গেছিলাম। আপনাকে বরবাদ করতে চাইছিলাম, সেই সুযোগ করে দিল আপনার শাশুড়ি। সে চাইতো আপনার সন্তান আর আপনাকে সরিয়ে দিতে। আপনার মায়ের জন্য তার সারা জীবন নষ্ট হয়ে গেছে। সে তার স্বামীকে হারিয়েছে, তাই প্রতিশোধ নিতে চাইছিল সে। বাড়ির সমস্ত ইনফরমেশন সে আমাকে দিত। সে জানতো না আমি নূরকেও আক্রমণ করব। আমি আপনার মেয়েকে আঘাত করিনি, আপনার মেয়েকে লাসিপা শিকদার আঘাত করেছে। মায়া বেগমকে লারা মেরেছে। আমি শুধু নূর। আর কিছু বলতে পারল না ইশতিয়াক। আশমিন তার কপাল বরাবর শুট করে দিয়েছে। চোখ দিয়ে আগুন বেরোচ্ছে ওর। আবার ধোকা। আশমিন ইশতিয়াকের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, নুন নয় ম্যাম বলা উচিত ছিল, স্কাউন্ডেল। গানটা সানভির হাতে দিয়ে গম্ভীর গলায় বলল, এটা ওর হাতে ধরিয়ে দাও, পারফেক্ট সুসাইড নোট লাগা চাই। সানভি মাথা নাড়িয়ে সায় জানালো। আশমিন ফোন কানে নিয়ে বলল, সব কয়টাকে উপরে পাঠিয়ে দাও, আমি একটাও যেন বেঁচে না ফেরে। কাজ শেষ করে আধা ঘন্টায় আমার গোডাউনে দেখা করো। আমি আচ্ছা বলে ফোন কেটে দিল। সে এতক্ষণ আশমিনের অনুমতির অপেক্ষায় ছিল। আশিয়ান তার দিকেই তাকিয়ে অমি ইশারায় সায় জানাতেই আশিয়ান ক্রুড় হাসল। পুলিশ কমিশনার আর তার চেলাদের দিকে তাকিয়ে ক্রুদ্ধ গলায় বলল, কার কলেজায় হাত দিয়েছিস জানিস? মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর বউ, মাফিয়া আশিয়ান শিকদার আর ভেজাল মুক্ত আমি শিকদারের বোন আর ভাগ্নের দিকে। তোদের আর বেঁচে থেকে কি হবে? মরে যা। পরপর কয়েকটা গুলিতে কাজ শেষ করে বেরিয়ে গেল আশিয়ান আর অমি। জঙ্গলের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আশমিন। বুকের ব্যথা আজ আবার বেড়েছে। সে যাকেই মা বলে ডাকে সে কেন এমন বিনাশিনী হয়ে ওঠে? তার মা ডাকটাই কি বিষাক্ত? গাড়ি থেকে বেরিয়ে টলমল পায়ে হেঁটে চলে জঙ্গলের গভীরে। শেষ রাত চলছে এখন। অনেকটা ভেতরে ঢুকতেই একটা খালি জায়গায় এসে থামল আশমিন। আশেপাশে কোথাও শিয়াল ডাকছে। আশমিন টান হয়ে শুয়ে পড়ল ঘাসের ওপর। পাশের হালকা ঢিপির মতো উঁচু জায়গাটা জড়িয়ে ধরে ধরা গলায় গুনগুন করে গাইল,
ওই চাঁদের টিপে মন ভোলে নামা, দোলনা দোলে মন দোলে নামা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা। দোলে মন দোলে নামা, তোমায় ছাড়া ঘুম আসে নামা, ওই চাঁদের টিপে মন ভোলে নামা, দোলনা দোলে মন দোলে নামা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা। মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা, দোলনা দোলে মন দোলে না মা। ডুকরে কেঁদে উঠল আশমিন। মা বলে কয়েকবার ডেকে শক্ত করে আঁকড়ে ধরল কামিনী চৌধুরীর কবর। শুভ্র পাঞ্জাবি কবরের মাটিতে মাখামাখি খেয়ে গেল। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে দুই হাতে কবরের ঘাস পাতা পরিষ্কার করতে লাগলো। মাঝে মাঝে হাত থামিয়ে জড়িয়ে রইল কিছুক্ষণ। কষ্টে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার ভাগ্যটা কেন এমন? কেন বারবার আপন মানুষগুলো তাকে আঘাত করে? যাদের আগলে রাখার কথা তারাই কেন ক্ষতবিক্ষত করে দেয়? রাতের শেষে হসপিটালে পা রাখলো আশমিন। কাপড়ে সাদা মাটি লেগে আছে, রক্তিম চোখ দুটো হালকা ফুলে আছে। হসপিটালে উপস্থিত হতেই সানভীর সহ বাকি গার্ডরা ঘিরে ধরল আশমিনকে। বাহাদুর আর রফিক নিজের জায়গা ছেড়ে দৌড়ে এলো আশমিনের দিকে। আশমিন হাত ইশারায় থামিয়ে দিল তাদের। নিজের জায়গায় যেতে বলে নিজের কেবিনে চলে গেল। ফ্রেশ হয়ে নূরের কাছে যাবে। আজ মেয়েরাও নূরের সাথে ছিল, তাই তার কেবিন একেবারে খালি। আশমিন কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মন মেজাজ খুব বিক্ষিপ্ত হয়ে আছে। নূরকে কিভাবে সামলাবে সেই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আশমিনের। সানভি আশমিনের জন্য অপেক্ষা করছে। সারা রাত কোথায় ছিল তার সম্পর্কে কেউ কিছু জানে না। এইভাবে চলতে থাকলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। গার্ড ছাড়া বের হওয়াটা কোনোভাবেই আশমিনের জন্য নিরাপদ নয়। এটা বলার সাহস আপাতত সানভির নেই। মুখে বলতে না পারলেও হাব ভেবে বোঝাতে হবে আশমিন ভুল করেছে। আশমিন বের না হতেই কেবিনে প্রবেশ করলো লুবানা। হাই তুলতে তুলতে সামনে তাকাতেই সানভিকে দেখে দাঁত বের করে বলল, আরে কঙ্কাল দাদু যে, কী খবর আপনার? সব ঠিকঠাক? সানভি বিরক্ত চোখে তাকালেও লুবানার দিকে। মেয়েটা বাচাল, সকাল সকাল গা জ্বালা নিয়ে কথা বলছে। সানভি নিজের রাগটাকে চেপে হাসি হাসি মুখ করে বলল, আরে সাবানা যে, তোমার সেলাই মেশিনের কাজ ঠিকঠাক হচ্ছে তো? এভাবে সারা রাত জেগে কাজ করো না। দেখলে তো অকালে চোখ দুটো হারালে। এখন আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে তুমি কঙ্কাল দেখছো? দুঃখ। সকাল 10টায় চোখে ডাক্তার বসবে 3 তলায়, দেখে আসবে। সানভির কথা শুনে লুবানার গা পিত্তি সব চলে গেল। একটু ঘুমানোর আশায় আসলেও সেসব ছেড়ে সানভির দিকে তেড়ে গিয়ে শাসনের ভঙ্গিতে বলল, একদম বাজে কথা বকবেন না দাদু। ঠিক সময় বিয়ে করলে 4 বাচ্চার বাপ হয়ে যেতেন। আমার বড় বড় কথা, হ্যান্ডসাম না ছাই। আপনাকে একটা আস্ত মিষ্টি কুমড়ার মতো লাগে। আমার চোখ ঠিকই আছে, আপনার যন্ত্রপাতি ঠিক নেই। বিয়ে করে প্রমাণ করুন আপনি হ্যান্ডসাম ছেলে। আপনার লুবানার কথা বন্ধ হয়ে গেল। চোখ বড় করে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে আছে সে। সানভির এক হাত তার কোমরে, আরেক হাত তার চুলের ভাঁজে। মিনিট 2 পর লুবানার ঠোঁট ছেড়ে হাতের বাঁধন শক্ত করলো সানভি। চুলে টান পড়তেই চোখ বন্ধ করে ফেলল লুবানা। সানভি তার কানের কাছে ফিসফিস করে বলল, আমার 4টে বাচ্চাকে পৃথিবীতে আসতে লেট করানোর শাস্তি এটা। কাজটা তুমি ভালো করোনি সাবানা। বাই দ্য ওয়ে, লুবানাকে ছেড়ে মুচকি এসে বেরিয়ে গেল সানভি।
লুবানা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। আশমিন ওয়াশরুম থেকে বেরিয়ে লুবানাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। লুবানাকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল সে। কেবিন থেকে বেরিয়ে সানভির মুখোমুখি হলো আশমিন। সানভি করিডোরেই দাঁড়িয়ে আছে। আশমিন তার দিকে তাকিয়ে পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দিল সানভির দিকে। সানভি টিস্যু হাতে নিয়ে বোকার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন ইশারায় ঠোঁট দেখাতেই সানভি তাড়াহুড়ো করে মুছে ফেলল। এই মেয়েগুলো রাতের বেলা কেন লিপস্টিক লাগিয়ে ঘুমায়? আজব। আশমিন কেবিনে ঢুকে ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর পাখিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। সুখ দোলনায় ঘুমিয়ে আছে। এতক্ষণ হয়তো লুবানার কাছে ছিল সে। পাখি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তাকাচ্ছে। একটু পরপর নিজের পা টেনে নিয়ে মুখে দেবার চেষ্টা করছে। নূর ঘুমের ঘোরেই তা বারবার সরিয়ে দিচ্ছে। এতে মেয়ে খুব বিরক্ত হচ্ছে। নাক মুখ কুঁচকে ফেলে আবার পা মুখে দেওয়ার চেষ্টা নিচ্ছে। আশমিন হাসল, যাকে বলে প্রাণবন্ত হাসি। এটাই তো সুখ, কলিজায় প্রশান্তির হাওয়া লাগা সুখ। শেষবারের মতো মেয়ের পা সরিয়ে দিতেই মেয়ে খেপে গেল। ঠোঁট ফুলিয়ে কেঁদে নূরের ঘুমন্ত মুখেই কয়েক থাবা লাগিয়ে দিল। আশমিন শব্দ করে হেসে ফেলল। দ্রুত পায়ে এসে পাখিকে নিজের কোলে তুলে নিল। পাখিও বাবাকে পেয়ে আহ্লাদি হয়ে উঠল। এতক্ষণ ফুপিয়ে কাঁদলে বা চিৎকার করে কাঁদতে শুরু করলো। নূর ক্লান্ত ভঙ্গিতে উঠে বসল। আশমিনকে দেখে অভিযোগের স্বরে বলল, দেখেছেন কি বিচ্ছু, একেবারে আপনার মতো হয়েছে। আশমিন মেয়েকে থামাতে ব্যস্ত। মেয়ে সারা মুখে আদর করে মুচকে এসে বলল, ডিএনএ টেস্ট ছাড়া এটাই তো প্রমাণ। আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে? ওর মনে হয় খিদে পেয়েছে। নূর, মেয়েকে আগে খাইয়ে নাও। পাখিকে নূরের কোলে দিয়েই ওদের পাশেই ধপ করে শুয়ে পড়ল আশমিন। আশমিনের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। সারা রাত কোথায় ছিলেন? কাজ ছিল বউ। সে কি বেঁচে আছে? হুম। তার কি বেঁচে থাকা উচিত? আশমিন চুপ থাকল। নূর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাকে একা করে দিন মন্ত্রী সাহেব। সে প্রতিশোধের নেশায় নিজের বিবেক হারিয়েছে। তার কাছে নিজের সন্তানও ম্যাটার করে না। সে আমাদের জন্য সেফ নয়। তাকে এতটা একা করে দিন যাতে সে একটু কথা বলার জন্য তরপাতে থাকে। বাকিটা জীবন সে নিঃস্ব হয়ে বেঁচে থাক। যে পরিবারের মর্ম বোঝে না, তার পরিবারে থাকার কোনো অধিকারই নেই।